তাহিদ হৃদয় ব্যাট আর প্যাডের মধ্যে দেখছেন কতটা গ্যাপ। লিটন কুমার দাস বলই বোঝেন না। আমি এই টি শার্টটা আর ভবিষ্যতে পরবো কিনা টেনশন করতেছি সিরিয়াসলি, যে এটা পড়ার কারণে কি বাংলাদেশ হেরে গেলো কিনা। রিয়াসাত ভাই, এই হারের আসলে ব্যাখ্যা কি? আপনার কাছে কোনো ব্যাখ্যা আছে? মানে থাকলে দেন শুনি। এই হারের ব্যাখ্যা হচ্ছে যে বাংলাদেশ কিছু অপদার্থ মানুষ দ্বারা পরিচালিত হয় বাংলাদেশের ক্রিকেট। সবচেয়ে বড় ব্যাখ্যাটা হচ্ছে যে আপনি একটা ন্যাশনাল টিম, এই ন্যাশনাল টিমে কারা খেলে? ন্যাশনালি যারা বেস্ট পারফর্মার। বাংলাদেশ ন্যাশনাল টিমের প্রপার যারা সিলেক্টেড হয়েছে প্রপারলি, এরা আসলে বেস্ট পারফর্মার কিনা আপনি প্রশ্ন করে দেখবেন। সাধারণ মানুষকে প্রশ্ন করবেন, সাংবাদিকদেরকে প্রশ্ন করবেন, সমর্থক ভক্তদের প্রশ্ন করবেন, ক্রিকেটারদের প্রশ্ন করবেন, সংগঠকদের প্রশ্ন করবেন, তারা প্রশ্ন তুলবে। তার মানে এই দল গড়ার সাথে যারা জড়িত তারা প্রপার পদার্থ না, এটা নিয়ে কেউ কিছু বলে না। সুসম্পর্ক সবাই সবার সাথে রাখতে চায়। এই যে ডেজিগনেশনগুলোতে যারা রয়েছেন তারা কি তাদের রোলটা প্রপারলি প্লে করে? আপনি খেয়াল করে দেখবেন যে লিটন কুমার দাসকে কেন দলে রাখা হয়েছে? গত 1.5 বছরে একটা মাত্র 50, 13টা-14টা ইনিংসে হচ্ছে কোনো রান নাই। এই ম্যাচের আগে তিনি সবশেষ যে ম্যাচেসগুলো খেলেছিলেন তার 7টার মধ্যে 3টাতে 0, কোনো ডাবল ডিজিট রান নাই। প্রশ্ন যখন করা হয় তখন প্রধান নির্বাচক আমাদেরকে ব্যাখ্যা দেন যে টি-20-র ক্যাপ্টেন, তিনি যখন খেলার মধ্যে থাকেন দেখে ওয়ানডেতে ঢুকিয়ে দিয়েছে। এর থেকে বাজে ব্যাখ্যা হতে পারে? এর থেকে ছেলে ভুলানো কথা হতে পারে? তো ছেলে ভুলানো কথা যখন আপনি বলবেন তখন তারা ছেলে মানুষের মতোই খেলবে, তাই না? মানে 100 রানে 1 উইকেট থাকার পর 110-এর মধ্যে 7-8 উইকেট চলে যায়, 105 বা 7-এর মধ্যে। আসলে এরকম কলাপস আসলে হতে পারে কিনা এই ঘন্টার ক্রিকেটে? এটা খুব রেয়ার। আমি আমার লাইফে এরকম খুব কম দেখেছি, সত্যি কথা। আমি আমার সময়ে আমার ক্যারিয়ারে আমি খুব কম দেখেছি, কখনো দেখি না এরকম না। কিন্তু বাংলাদেশ যখন খেলছিল 100 রান পর্যন্ত 1 উইকেট, যেভাবে শান্ত এবং তামিম খেলছিল, কখনোই মনে হয়নি যে এমন কোনো আনপ্লেয়েবল সিচুয়েশন তৈরি করতে পেরেছে শ্রীলঙ্কান বোলাররা। বাকি যারা আসলেন, যেভাবে এলেন এবং গেলেন, যে ওয়েতে এলেন এবং গেলেন, এটার কোনো ব্যাখ্যা নেই আমার কাছে। তাহিদ হৃদয় ব্যাট আর প্যাডের মধ্যে দেখছেন কতটা গ্যাপ। লিটন কুমার দাস বলই বোঝেন না। মেহেদী হাসান মিরাজ আন্ডার প্রেশার, প্রথম ম্যাচ অ্যাজ এ ক্যাপ্টেন খেলতে পারলেন না। জাকের শেষের দিকে একলা ট্রাই করলেন। তো আপনার যখন এই সিচুয়েশনটা হবে, আমি 1 উইকেট থেকে 3 উইকেট পর্যন্ত আমি অ্যালাউ করলাম যে শান্ত রান নিতে গিয়ে রান আউট হয়েছে। আমি এটাও অ্যালাউ করলাম যে তানজিদ হাসান তামিম দারুণ খেলছিলেন, শর্টস খেলছিলেন, অসাধারণ একটা আনবিলিভেবল ক্যাচ ধরেছেন তার এগেনস্টে। মানলাম আমি যে এই 2টা উইকেট চলে গেল। বাকিরা কি করলেন ভাই? বাকিরা জানেন যে মেসেজটা অবচেতন মনে চলে আসছে, আমরা খারাপ করলেও কোনো কিছু আসে যায় না। বেঞ্চমার্ক আছে তো লিটন কুমার দাস। আপনি যদি কাউকে বাদ দিতে চান তো তারে আগে বাদ দেওয়া লাগবে, বাকিদের পারফরমেন্স তো তার থেকে ভালো, তাহলে কোনো টেনশন নাই, গায়ে ফু দিয়ে খেলতে পারি। মানে বলা যায় স্পোর্টসে কোনো লজ্জা নেই আসলে, কিন্তু এমন হারের পর তো আসলে লজ্জা লাগে না? আপনারও তো লাগে মনে হয়। আমি এই টি শার্টটা আর ভবিষ্যতে পরবো কিনা টেনশন করতেছি সিরিয়াসলি, যে এটা পড়ার কারণে কি বাংলাদেশ হেরে গেলো কিনা। এটা মানে কি বলবো, যে শ্রীলঙ্কা আজকে আমি শুধু না, আমাদের যে সাংবাদিকরা কভার করতে এসেছে তারা কিন্তু ভাই অনেক কষ্ট করে। এখানটায় রোদের মধ্যে থাকে, সকালবেলা আসে, টিম হোটেল থেকে অনেক দূরে থাকে, শহর থেকে অনেক দূরে থাকে। এখানটায় আসার পর তারা চেষ্টা করে যে যতক্ষণ বেশি থাকা যায়, যত বেশি অফিসকে সাপোর্ট দেওয়া যায়। আমি না হয় ইন্ডিপেন্ডেন্ট ক্রিয়েটর, বাকি তো কেউ না আমার মতো। সবাই অনেক কষ্ট করে ভাই, এবং সবাই একটু ভালো মেসেজ দেওয়ার চেষ্টা করে, এবং সবাই এই কাজটা করতে গিয়ে প্রচুর গালি খায়। এন্ড অফ দ্য ডে এই গালিগুলো সব অফিসিয়াল হয়ে গেল আজকে। মানে কী সমস্যা ভাই? মানে 100 রান একটা দলের 1 উইকেট, শান্তনার আউট হয়ে গেছে, রান আউট নিতে গিয়ে রান আউট হয়ে গেছে, শান্ত ভালোই খেলছিলেন। পরের ব্যাটার আসলে কী করলো, মনে হলো যে পাড়ার কোনো দল খেলতেছে, ইন্টারন্যাশনাল দল এইভাবে আউট হতে পারে ভাই? এটা কোনো হয় কখনো? পাড়ার দলও মনে হয় এইভাবে কলাপস করে না। আপনি পাড়ার দলে যদি দেখেন, কর্পোরেট ক্রিকেটে যদি দেখেন, ব্যাংকার্সদের ক্রিকেটে যদি আপনি দেখেন, এতটা কলাপস করে না বাংলাদেশ আজকে যেভাবে খেলেছে। এবং এটার জন্য একদমই সিলেকশন প্যানেল দায়ী আমি মনে করি। একজনের সিলেকশন বিষয় না, বিষয় হচ্ছে আপনারা একটা বাজে দৃষ্টান্ত স্থাপন করছেন। আপনারা বিকেএসপিতে খেলা দেখতে যান না, রমজান মাসে আপনারা রোজা রাখেন, বাকি কেউ রোজা রাখে না, এই কারণে আপনারা যান না। গরমের দিনে অনেক দূরে যাইতে হয়, এই কারণে আপনারা যান না। ভোর 6টা আপনারা ঘুম থেকে উঠতে পারেন না, এই কারণে আপনারা যান না। সো পুরো প্রসেসটা যদি কম্প্যাক্ট না হয়, ক্রিকেটাররা গুরুত্ব দেবে কোথা থেকে ভাই? আপনি অনেক ভালো খাবার আপনাকে দিয়েছে, কিন্তু টেবিলের মধ্যে দুনিয়ার নোংরা, মাছের কাটা, মাংসের হাড্ডি ফেলায় রাখছে, আপনি খেতে পারবেন রুচি করে? বাংলাদেশ ক্রিকেটের আলটিমেটলি এটাকে যদি একটা টেবিল হিসেবে ধরি, ওই টেবিলটা হচ্ছে মাছের কাটা আর মাংসের হাড্ডি দিয়ে ভরা। কোনো পরিবেশ নেই এই জায়গাটায়। ন্যাশনাল টিম যেভাবে সিলেকশন হচ্ছে, এটাতে বাকি ক্রিকেটারদের কাছে কোনো গুড মেসেজ যায় না। ওয়ানডে ক্যাপ্টেন্সি যেভাবে চেঞ্জ করা হয়েছে, এটাতে কোনো হেলদি বার্তা যায় না। নাজমুল হোসেন শান্তকে আপনি বাদ দিতেই পারেন, মেহেদী হাসান মিরাজ যোগ্য, তাকে বসাতেই পারেন, কিন্তু এভাবে কেন? এটা হতে পারে না। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান এখানটায় রয়েছেন, ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান একটা মিটিং করতে পারেননি 3 ক্যাপ্টেনের সাথে, এবং তিনি জানেনও না যে নাজমুল হোসেন শান্ত টেস্টের পরে তার টেস্ট ক্যাপ্টেন্সি থেকে রিটায়ারমেন্ট বলবেন, গুড বাই বলবেন, ক্যাপ্টেন্সি আর করবেন না, সেই কথাটা জানাবেন। তাহলে দরকারটা কি এদেরকে?
কি কাজে তারা এখানটায়, কি করতে এখানটায় এসছে? আই হ্যাভ নো অ্যান্সার। সোহান মোসাদ্দেকের কথা কি বলবো, মানে তাদের কাছে মেসেজটা কি আসলে? আর মোসাদ্দেকের ব্যাপারে যে কথাটা বলা হয়েছে এটা তো খুবই কন্ট্রাডিক্টরি কথা। তাহলে তো আপনি নাইম আর মিরাজকেও সেকেন্ড টেস্টে খেলালেন কেন? একসাথে একই দলে সিলেক্টেড করেছেন কেন? দুজনে তো অফ স্পিনার, দুজনে টুকটাক ব্যাটিং পারে, তাই না? সোহান মোসাদ্দেক যদি একই রকম হয়, এবং সবচেয়ে বড় প্রশ্ন যেটা, যে আপনি কোনোভাবে একজন ক্রিকেটারের ব্যাপারে এভাবে অফিসিয়াল প্রেস মিটে কি আপনি রুল আউট করে দিতে পারেন যে ওর কোনো চান্স নাই? এই কথা আপনি বলতে পারেন? এই কথা বলা সম্ভব? বাংলাদেশে সম্ভব, লিপু ভাইয়ের দ্বারাই সম্ভব। একদম লাস্ট প্রশ্ন আসলে ভাই, এইভাবে হারলাম, মানে আমরা তো স্বপ্ন দেখি যে এর আগে আপনি বলছিলেন, কালকেও বলছিলেন যে আমরা আশা করছিলাম, মানে ওই পথেই ছিল পুরো সেট, মানে জিনিসটা সেট ছিল আসলে। একজন বলছিলেন যে ব্যাপারটা অনেকটা মানে সেট করা, জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল ভি চাপলে হয়ে যায়, ম্যাচটা জিতে যায়। মানে তারপরও আসলে এখন কী করতে হবে বাংলাদেশে, মানে কী করলে উঠবে? ক্যাপ্টেন্সি চেঞ্জ করলো, নির্বাচক চেঞ্জ হয়, বোর্ড প্রেসিডেন্ট চেঞ্জ হয়, সব কিছু চেঞ্জ হয়, আমাদের কিছুই চেঞ্জ হয় না। মাঠের ক্রিকেটে কোনো কিছুই চেঞ্জ হয় না। মাঠের ক্রিকেট রিলেটেড কী চেঞ্জ হয়? ক্যাপ্টেন্সি যে চেঞ্জ হয়েছে আপনি দেখেন, এই ক্যাপ্টেন্সি চেঞ্জ হওয়ার প্রসেসটা তো অনেক বেশি প্রশ্নবিদ্ধ। চেঞ্জ করলে তো হবে না, আপনাকে একটা হেলদি ওয়েতে যেতে হবে। রাহুল দ্রাবিড় তিনি হচ্ছে দায়িত্ব ছেড়ে দিবেন, গৌতম গম্ভীর দায়িত্ব নেবেন, এই প্রসেসটা মোটামুটি 2 মাস ধরে চলেছে ভাই। সবাই জানতো, ওপেন সিক্রেট ছিল। বাংলাদেশে কেউ কোনো কিছু জানে না, হুট করে টের পায়। সো এই হুট করে যে টের পায়, সেটা বাংলাদেশের ক্রিকেট আজকে ফলটা বুঝাই দিল যে আমাদের যা কিছু তা আপনারা যেমন হুটআউট করে নিতে পারেন, আমরা হুটআউট করে কলাপস করতে পারি। ঠিক আছে, এটা যেন হচ্ছে ওই যে থাকে না, স্ট্রোক করে রোগী হচ্ছে একটা বাজে অবস্থায় চলে গেছে। বাংলাদেশের ক্রিকেট এখন সেই অবস্থায় আছে, কোনো এখানে আগের থেকে সিগন্যাল নেই, যে কোনো সময় স্ট্রোক করতেছে। কখনো অ্যাডমিনিস্ট্রেশনে স্ট্রোক করতেছে, কখনো ক্রিকেটিং সাইডে স্ট্রোক করতেছে, কখনো ডিসিশন মেকিংয়ে স্ট্রোক করতেছে।